আচ্ছা চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। মানে ধরুন একটা যুদ্ধ টানা ৮ বছর ধরে চলল, প্রায় ১০ লক্ষ মানুষের প্রাণ গেল, দুই দেশের অর্থনীতি পুরোপুরি মানে যাকে বলে দেউলিয়া হওয়ার জোগাড়, একদম ধ্বংসের দ্বার প্রান্তে। হ্যাঁ, আর সব শেষে যখন যুদ্ধবিরতি চুক্তিতে সাইন করা হলো তখন দেখা গেল মানচিত্রের সীমান্তরেখা ১ ইঞ্চিও এদিক ওদিক হয়নি। মানে যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেখানেই শেষ। ঠিক তাই। তো আজ আমাদের টেবিলে বেশ কিছু ডিক্লাসিফাইড ইন্টেলিজেন্স রিপোর্ট, সামরিক ইতিহাসবিদদের বিশ্লেষণ আর জিওপলিটিক্যাল মেমো রয়েছে। বেশ কিছু ভারী সোর্স আজ আমাদের হাতে। হ্যাঁ, আর আমাদের মূল লক্ষ্য হলো এই সোর্সগুলো ঘেঁটে মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম দীর্ঘ আর রক্তক্ষয়ী সংঘাত, মানে এই ইরান ইরাক যুদ্ধের ভেতরের মেকানিজম বা পদ্ধতিটা বোঝা, কিভাবে একটা দ্রুত জয়ের হিসাব নিকাশ, ওই যে কুইক ভিক্টরি যাকে বলে আর কি। হ্যাঁ, সেই কুইক ভিক্টরি কিভাবে বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ট্রেঞ্চ ওয়ারফেয়ারে রূপ নিল, আজ আমরা মূলত সেটাই বিশ্লেষণ করব। দেখুন, এই যুদ্ধটাকে শুধু দুটি দেশের সীমান্ত বিরোধ হিসেবে দেখলে কিন্তু পুরো চিত্রটা কখনোই পরিষ্কার হবে না। তা তো বটেই। আমাদের সোর্সগুলো খুব স্পষ্টভাবে দেখাচ্ছে যে এটি মূলত ভূ রাজনৈতিক সমীকরণ, ডেমোগ্রাফিক বা জনসংখ্যাগত আতঙ্ক আর চরম ভুল সামরিক হিসাব নিকেশের একটা ক্লাসিক কেস স্টাডি। মানে একটা জগা খিচুড়ি অবস্থা। একদম। ৮ বছর ধরে চলা এই সংঘাতের কোনো সাধারণ যুক্তি ছিল না আসলে। এটি ছিল এক ধরনের সাঙ্ক কস্ট ফ্যালাসি। সাঙ্ক কস্ট ফ্যালাসিটা যদি একটু বুঝিয়ে বলতেন। মানে হলো দুই পক্ষই বুঝতে পারছিল যে তারা ধ্বংসের দিকে যাচ্ছে, কিন্তু এত বেশি সম্পদ আর প্রাণহানি ততদিনে হয়ে গিয়েছিল যে কেউই আর পিছিয়ে আসতে পারছিল না। সম্মান বাঁচানোর একটা মরিয়া চেষ্টা বলতে পারেন। বুঝতে পেরেছি। আচ্ছা, এই ধ্বংসযজ্ঞের সূত্রপটটা একটু বিশ্লেষণ করা যাক। আমাদের ইন্টেলিজেন্স মেমোগুলো যুদ্ধের একেবারে শুরুর দিকে, মানে ওই ১৭৭৯ সালের দিকে নির্দেশ করছে। হ্যাঁ, ইরানুন রেভলিউশনের সময়টা। ঠিক সে বছর ইরানে ঘটে যায় এক বিশাল রাজনৈতিক ভূমিকম্প, ইসলামী বিপ্লব। রুহুল্লাহ খামেনির নেতৃত্বে শাহের পতন হয় আর ইরান একটি ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়। এটা তো সবারই জানা। ইতিহাস বইতে আমরা এটাই পড়ি। কিন্তু এই সোর্সগুলো থাঁটলে দেখা যায় ঠিক এই জায়গাতেই বিষয়টা দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। এই বিপ্লবের ঢেউ পাশের দেশ ইরাকের নেতা সাদ্দাম হুসেনের ভেতরে এক তীব্র অস্তিত্বের সংকট তৈরি করেছিল। আর সাদ্দামের এই ভয়ের পেছনের কারণটা কিন্তু শুধু রাজনৈতিক ছিল না, এর একটা খুব বড় ডেমোগ্রাফিক মানে জনসংখ্যাগত দিক ছিল। আচ্ছা, হ্যাঁ, আমরা যদি ইরাকের শেষ সময়ের অভ্যন্তরীণ কাঠামোর দিকে তাকাই, দেখব সেখানে শাসন ক্ষমতায় ছিল বাথ পার্টি, যারা মূলত ছিল ধর্মনিরপেক্ষ আর সুন্নি মতাদর্শী। রাইট। কিন্তু ইরাকের জনসংখ্যার একটা বিশাল অংশ ছিল শিয়া মুসলিম। ওদিকে ইরানে যে বিপ্লবটা হলো সেটা ছিল সরাসরি শিয়া ইসলামী বিপ্লব। ও, বুঝতে পারছি। তার মানে খামেনি প্রকাশ্যে এমন বার্তা দিচ্ছিলেন যা ইরাকের শিয়াদের উদ্বুদ্ধ করতে পারে। একদম তাই। সাদ্দামের ভয় ছিল এই বিপ্লবের আগুন ইরাকেও ছড়িয়ে পড়বে। মানে ব্যাপারটা অনেকটা এমন যে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগতে দেখে কেউ আতঙ্কিত হয়ে আগুন নেভানোর বদলে তাদের বাড়িতেই পাথর ছুটতে শুরু করল। দারুণ একটা উপমা দিয়েছেন। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এক দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন কিভাবে অন্য দেশে ভীতির সঞ্চার করে আর চূড়ান্ত আগ্রাসনের দিকে ঠেলে দেয়। কিন্তু একটু থামাই এখানে। সাদ্দাম হুসেনের সামরিক বাহিনী তো তখন অনেক বেশি সুসংগঠিত, তাই না? তাদের হাতে তো সোভিয়েত ইউনিয়নের দেওয়া মডার্ন সমরাস্ত্র ছিল। হ্যাঁ, সামরিক দিক থেকে তারা বেশ শক্তিশালী ছিল তখন। অন্যদিকে ইরান সবেমাত্র একটা বিপ্লব পার করেছে, তাদের ভেতরে চরম বিশৃঙ্খলা। তাহলে সাদ্দামের এই ভয়টা কি পুরোপুরি যৌক্তিক ছিল, নাকি এটা স্রেফ স্বৈরাচারী প্যারানয়া থেকে আসা একটা ওভার রিঅ্যাকশন? এটা মূলত দুইয়ের একটা মিশ্রণ। সাদ্দাম ভয় পাচ্ছিলেন ঠিকই, কিন্তু একই সাথে তিনি একটা বিশাল সুযোগও দেখতে পাচ্ছিলেন। সুযোগ? কেমন সুযোগ? শাহের আমলের সেই শক্তিশালী আর্তেশ বা নিয়মিত সেনাবাহিনীর কাঠামো তখন কার্যত ভেঙে পড়েছিল। ও আচ্ছা, মানে লিডারশিপ বলতে কিছু ছিল না। ঠিক। সাদ্দাম হিসাব করলেন একদিকে ইরানের সেনাবাহিনী দুর্বল, অন্যদিকে তারা আন্তর্জাতিকভাবেও বন্ধুহীন বা বিচ্ছিন্ন। এটাই তো সবচেয়ে মোক্ষমী সময় আক্রমণ করার। নিজেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার একটা লোভ আর কি। একদম। এই সামরিক হিসাব নিকেশটাকে যদি আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করি, এটা অনেকটা দাবা খেলায় নার্ভাস হয়ে যাওয়ার মতো। কেমন সেটা? মানে প্রতিপক্ষের একটা নতুন চালে ঘাবড়ে গিয়ে কোনো খেলোয়াড় যদি নিজের সবচেয়ে শক্তিশালী ঘুঁটিগুলোকে স্রেফ আবেগের বশে কোনো পরিকল্পনা ছাড়াই স্যাক্রিফাইস করে বসে, সাদ্দামের অবস্থাও ছিল অনেকটা তেমন।
খুব সুন্দর বলেছেন। তিনি ভেবেছিলেন একটা দ্রুত আক্রমণ করে তিনি ইরানের তেল সমৃদ্ধ খুজেস্তান প্রদেশ দখল করে নেবেন, আর কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের নতুন সরকার বাধ্য হয়ে আত্মসমর্পণ করবে। ঠিক 1980 সালের 22 সেপ্টেম্বর ইরাক যখন আক্রমণ শুরু করল, তাদের সামরিক লক্ষ্য ছিল খুবই নির্দিষ্ট। তারা ভেবেছিল ইরানের ওই খুজেস্তান প্রদেশের আরব অধিবাসীরা ইরাকি বাহিনীকে উদ্ধারকর্তা হিসেবে স্বাগত জানাবে। কিন্তু এখানেই ইতিহাসের অন্যতম বড় ফেটাল মিসক্যালকুলেশন বা মারাত্মক ভুল হিসাবটি ঘটে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? কেন নেতারা প্রায়শই প্রতিপক্ষকে দুর্বল ভেবে এমন বোকামি করেন? আমাদের হাতে থাকা সামরিক ইতিহাসবিদদের বিশ্লেষণগুলো ঠিক এই জায়গাতেই একটা অদ্ভুত চিত্র তুলে ধরে। হ্যাঁ, কারণ ইরাক আক্রমণ করার পর ইরানের ভেঙে পড়ার কথা ছিল, কিন্তু ঘটল সম্পূর্ণ উল্টো। সাদ্দাম হোসেন এমন একটা কাজ করে বসলেন যা হয়তো ইরানের নতুন নেতাদের জন্য ভেতরে ভেতরে আশীর্বাদ হয়ে দাঁড়ালো। ঠিক বলেছেন। তারা এই আক্রমণটাকে ব্যবহার করে নিজেদের দেশের মানুষকে প্রবল জাতীয়তাবাদের জোরে একজোট করে ফেলল। সাদ্দাম আসলে বুঝতে পারেননি যে একটি সদ্য বিপ্লব পার হওয়া দেশের সাধারণ মানুষের আবেগ বা আইডিওলজিক্যাল মোটিভেশন কতটা শক্তিশালী হতে পারে। ইরানের নিয়মিত সেনাবাহিনী দুর্বল ছিল ঠিকই, কিন্তু তারা খুব দ্রুত পাসদারান বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস গঠন করে, যেটাকে আমরা আইআরজিসি বলে জানি। হ্যাঁ, আইআরজিসি। আর এর পাশাপাশি তারা গড়ে তোলে বাজিজ মিলিশিয়া। এই বাজিজ বাহিনী নিয়েই তো সোর্সগুলোতে অনেক চাঞ্চল্যকর তথ্য আছে। হ্যাঁ, বাজিজ ছিল মূলত সাধারণ তরুণ আর স্বেচ্ছাসেবকদের নিয়ে গড়া এক বিশাল বাহিনী। এদের খুব একটা সামরিক প্রশিক্ষণ ছিল না, কিন্তু তাদের মধ্যে ছিল দেশের জন্য চরম আত্মত্যাগের স্পৃহা। এই বাজিজ বাহিনীর কৌশল নিয়ে ডিক্লাসিফাইড মিলিটারি লগগুলোতে যা লেখা আছে তা পড়লে রীতিমতো শিউরে উঠতে হয়। খুবই মর্মান্তিক। ইরাকের ছিল আধুনিক ট্যাঙ্ক, আর ইরানের ছিল মানুষের ঢেউ বা হিউম্যান ওয়েভ অ্যাট্যাক। এটা কিভাবে কাজ করতো তা একটু খুলে বলা দরকার। বলুন। যখন কোনো মাইন্ডফিল্ড বা ইরাকি পরীক্ষা পার হওয়ার দরকার হতো, তখন এই তরুণ স্বেচ্ছাসেবকরা কার্যত কোনো ভারী অস্ত্র ছাড়াই দলে দলে সামনের দিকে ছুটে যেত, স্রেফ নিজেদের শরীর দিয়ে মাইন্ড ক্লিয়ার করার জন্য। কৌশলটা সামরিক দৃষ্টিকোণ থেকে ছিল অত্যন্ত আদিম আর প্রচণ্ড অমানবিক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি কাজ করেছিল। মানে ইরাকিরা ঘাবড়ে গিয়েছিল? হ্যাঁ, ইরাকি বাহিনীর গোলন্দাজ শাখা এই বিপুল সংখ্যক মানুষের ঢেউয়ের সামনে অনেক সময় অপ্রস্তুত হয়ে পড়ত। প্রযুক্তিগত দিক থেকে ইরাক এগিয়ে থাকলেও ইরানের এই অবিরাম জনবল আর আত্মত্যাগের কৌশলের কারণে যুদ্ধের গতিপথ পাল্টে যেতে শুরু করে। 1882 সালের মাঝামাঝি সময়ে এসে পরিস্থিতি এমন দাঁড়ায় যে ইরাক তাদের দখল করা প্রায় সমস্ত ইরানি ভূখণ্ড থেকে পিছু হটতে বাধ্য হয়। এই 1882 সালটা কিন্তু পুরো যুদ্ধের একটা বিশাল টার্নিং পয়েন্ট। একদম। ইরাক যখন পিছু হটে নিজেদের সীমানায় ফিরে গেল, তখন যৌক্তিকভাবে তো যুদ্ধটা শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? সাদ্দাম হুসাইন নিজেও তখন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। হ্যাঁ, তিনি একটা ওয়ে আউট খুঁজছিলেন। কিন্তু আমাদের সোর্সগুলো বলছে ঠিক এই পর্যায়ে এসে যুদ্ধের উদ্দেশ্য পুরোপুরি পাল্টে যায়। এখন ইরান সিদ্ধান্ত নিল যে তারা শুধু নিজেদের সীমানায় রক্ষা করবে না, বরং ইরাকের ভেতরে ঢুকে সাদ্দাম হোসেনের পতন ঘটাবে। ঠিক ওই মুহূর্ত থেকেই সংঘাতটি আর কোনো সাধারণ সীমান্ত বিরোধ বা ভূ রাজনৈতিক আধিপত্যের লড়াইয়ে সীমাবদ্ধ থাকল না। এটি পরিণত হল একটি আদর্শিক এবং অস্তিত্ব রক্ষার যুদ্ধে। যখন ইরান ইরাকের ভেতরে ঢোকার চেষ্টা শুরু করল, তখন ইরাকি বাহিনী নিজেদের অস্তিত্ব বাঁচাতে এক অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলল, যাকে বলে ডিফেন্সিভ লাইন। হ্যাঁ, তারা শত শত মাইল দীর্ঘ পরিখা বা ট্রেঞ্চ খুঁড়ল, কাঁটাতার বিছালো আর বিশাল মাইনফিল্ড তৈরি করল। ব্যাপারটা কল্পনা করলে প্রথম বিশ্বযুদ্ধের কথা মনে পড়ে যায়। 1916 সালের ভার্দুন বা সোমের যুদ্ধের মতো দৃশ্যপট। একদম ঠিক বলেছেন। মাইলের পর মাইল কাদামাখা পরিখা, দুই পক্ষের সেনাবাহিনী একে অপরের দিকে কেবল আর্টিলারি ফায়ার করে যাচ্ছে, কিন্তু কেউ 1 ইঞ্চিও এগোতে পারছে না। হ্যাঁ, তবে পার্থক্য হলো এটা ঘটছিল 80-র দশকের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এই যে দীর্ঘস্থায়ী স্থিরতা বা অচলাবস্থা, এটা থেকেই কিন্তু সামরিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার আর ভয়ঙ্কর অধ্যায়টি শুরু হয়। যখন যুদ্ধক্ষেত্রে কোনো পক্ষই কোনো ট্যাকটিক্যাল মুভমেন্ট করতে পারে না,
যখন মাসের পর মাস হাজার হাজার সৈন্য মারা যায় কিন্তু সীমানা একটুও বদলায় না, তখন সামরিক নেতারা মরিয়া হয়ে ওঠেন। আর এই মরিয়া অবস্থা থেকেই ইরাক এমন এক পথ বেছে নেয় যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। রাসায়নিক অস্ত্রের ব্যবহার। হ্যাঁ, এই জায়গাটা একটু গভীরভাবে বোঝা দরকার। সোর্সগুলো ঘাঁটলে দেখা যায় রাসায়নিক অস্ত্রের ব্যবহারটা স্রেফ অন্ধ আক্রোশ থেকে ছিল না, এর পেছনে একটা ঠান্ডা মাথার সামরিক ক্যালকুলেশন ছিল। যখন ইরানের ওই হাজার হাজার স্বেচ্ছাসেবক হিউম্যান ওয়েভ তৈরি করে ইরাকি পরীক্ষার দিকে ধেয়ে আসছিল, তখন সেই ঢেউ থামানোর জন্য ইরাক মাস্টার্ড গ্যাস এবং নার্ভ গ্যাস যেমন স্যারিন ব্যবহার করতে শুরু করে। এটি একটি ভয়ঙ্কর যান্ত্রিক প্রক্রিয়া ছিল। পরীক্ষা যুদ্ধে যখন প্রতিপক্ষকে সরাসরি দেখা যায় না, তখন গ্যাস বা রাসায়নিক অস্ত্র এমনভাবে কাজ করে যা পুরো ফ্রন্টলাইনকে স্তব্ধ করে দেয়। মানে পালানোর কোনো জায়গা থাকে না। ঠিক, মাস্টার্ড গ্যাস চামড়া পুড়িয়ে দেয়, শ্বাসতন্ত্র ধ্বংস করে দেয়। এর প্রভাব এতটাই ভয়াবহ ছিল যে ইরানের সামরিক বাহিনী প্রথম দিকে এর মোকাবেলার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তাদের কাছে যে গ্যাস মাস্কও ছিল না, তাই না? না, ন্যূনতম সুরক্ষাও ছিল না। তরুণ যোদ্ধারা এই অমানবিক কৌশলের সবচেয়ে বড় শিকার হয়। কিন্তু এই ভয়াবহতার সবচেয়ে মর্মান্তিক দিক হলো এটি শুধু রণাঙ্গনেই সীমাবদ্ধ থাকেনি। রাসায়নিক অস্ত্রের এই মেঘ খুব দ্রুত ফ্রন্টলাইন ছাড়িয়ে সাধারণ মানুষের শহরগুলোতেও ছড়িয়ে পড়ে। হালাবজা শহরের ঘটনাটা এর সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, হালাবজা, যেখানে সাধারণ কুর্দি নাগরিকদের ওপর গ্যাস হামলা চালানো হয়েছিল। একটি গোটা শহরের আকাশ থেকে যখন বিষাক্ত গ্যাস নেমে আসে, আর শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই রাস্তার ওপর ঢলে পড়ে। হ্যাঁ, তখন আধুনিক যুদ্ধবিগ্রহের সমস্ত তথাকথিত নিয়মকানুন অর্থহীন হয়ে যায়। এটা অনেকটা এমন একটা রাস্তার লড়াইয়ের মতো যেখানে সমস্ত নিয়মকানুন ছুঁড়ে ফেলা হয়েছে আর সাধারণ মানুষ অকারণে বলি হচ্ছে। আমরা যদি বিষয়টিকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, এই পর্যায়টি আমাদের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটি চরম রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। কিভাবে? যখন রাষ্ট্রের নিজস্ব টিকে থাকার বিষয়টি একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখন নৈতিকতা, আন্তর্জাতিক আইন বা মানবাধিকারের মতো বিষয়গুলো কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যায়। আর এই পুরো সময়টাতে আন্তর্জাতিক সম্প্রদায় বা পরাশক্তিগুলো ভূমিকা ছিল অত্যন্ত বিস্ময়কর। হ্যাঁ, গ্লোবাল জিওপলিটিক্সের ডকুমেন্টসগুলো পড়লে তো রীতিমতো ডার্ক হিউমার বা এক চরম পরিহাসের মতো মনে হয়। একদম তাই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, মানে স্নায়ুযুদ্ধের এই দুই প্রধান প্রতিপক্ষ, এই যুদ্ধে এমন এক অদ্ভুত ভূমিকা পালন করেছিল যা দেখলে মনে হয় তারা আসলে কেউ জিতুক সেটা চাইছিল না। তারা চাইছিল যুদ্ধটা যেন চলতেই থাকে। হ্যাঁ, আর দুই পক্ষই যেন রক্তক্ষরণে দুর্বল হয়ে যায়। পরাশক্তিগুলোর এই ব্লিডিং স্ট্র্যাটেজি বোঝাটা খুব জরুরি। যুক্তরাষ্ট্রের ভয় ছিল যে ইরান যদি জিতে যায় তবে তাদের ইসলামী বিপ্লবের চরমপন্থী রূপটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে, বিশেষ করে তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোতে। ঠিক। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন চাইছিল না মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে থাকা কোনো শক্তিশালী ইরাক তৈরি হোক। মানে দুই পরাশক্তিরই নিজস্ব স্বার্থ ছিল। হ্যাঁ, ফলে প্রকাশ্যে তারা শান্তির কথা বললেও পর্দার আড়ালে বা তৃতীয় পক্ষের মাধ্যমে উভয় দেশকে অস্ত্র, ইন্টেলিজেন্স বা প্রযুক্তিগত সাহায্য দেওয়া হচ্ছিল। এটা সত্যি অবিশ্বাস্য। একই বৈশ্বিক বাজার থেকে দুই চিরশত্রু দেশ একে অপরকে ধ্বংস করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে, আর বিশ্বের পরাশক্তিগুলো বসে বসে তাদের দুই পক্ষেরই এই আত্মঘাতী সামরিক বিল্ডার দেখছে। কেউ কাউকে বাধা দিচ্ছে না। না, দিচ্ছে না। কারণ যতক্ষণ এই দুটি দেশ নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত থাকবে, ততক্ষণ তারা ওই অঞ্চলে পরাশক্তিগুলোর স্বার্থের জন্য কোনো বড় হুমকি হয়ে দাঁড়াতে পারবে না। আর এই অস্ত্র কেনার খরচ জোগাতে গিয়ে দুই দেশই নিজেদের মূল আয়ের উৎস অর্থাৎ তেলের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। যখন তারা দেখল যে রণাঙ্গনে পরীক্ষা যুদ্ধে কোনো ফল আসছে না, তখন তারা একে অপরের অর্থনীতিকে ধ্বংস করার কৌশল হাতে নিল। শুরু হলো যাকে ইতিহাসে ট্যাঙ্কার ওয়ার বা ট্যাঙ্কার যুদ্ধ বলা হয়। এই ট্যাঙ্কার যুদ্ধের কনসেপ্টটা তো আরও অদ্ভুত। মানে নিজেদের অর্থনীতি তো ডুবছেই, সাথে প্রতিপক্ষের আয়ের উৎসও জ্বালিয়ে দাও। হ্যাঁ, ব্যাপারটা ঠিক এমনই ছিল। পারস্য উপসাগরে ইরান আর ইরাক একে অপরের তেলবাহী জাহাজ বা অয়েল ট্যাঙ্কারে মিসাইল হামলা শুরু করল। উদ্দেশ্য খুব পরিষ্কার, প্রতিপক্ষ যেন তেল বিক্রি করে যুদ্ধের খরচ জোগাড় করতে না পারে।
কিন্তু এর ফলে পুরো বিশ্বের তেলের বাজারে এক বিশাল অস্থিরতা তৈরি হলো। শুধু সাগরেই নয়, এই অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের পাশাপাশি শুরু হয় ওয়ার অফ দ্য সিটিজ বা শহরগুলোর যুদ্ধ। হ্যাঁ, এটা আরেকটা ভয়াবহ অধ্যায়। যখন সীমান্তে স্থলবাহিনীর কোনো অগ্রগতি হচ্ছিল না, তখন ইরাক আর ইরান একে অপরের রাজধানী এবং বড় শহরগুলিতে স্কাড মিসাইল নিক্ষেপ করতে শুরু করে। বাগদাদ এবং তেহরানের সাধারণ মানুষকে বছরের পর বছর রাতের বেলা সাইরেনের শব্দ শুনে কাটাতে হয়েছে। কখন আকাশ থেকে মিসাইল এসে নিজেদের বাড়ির ছাদ ভেদ করে পড়বে, সেই আতঙ্কে একটি গোটা প্রজন্ম বড় হয়েছে। ভাবলে অবাক লাগে। এই যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, হ্যাঁ ৮টা বছর ধরে এই অবস্থা চলা, মানে একটা দেশের সামাজিক এবং অর্থনৈতিক মেরুদণ্ড পুরোপুরি ভেঙে যাওয়া। অবশেষে ১৯৮৮ সালে গিয়ে যখন দুই দেশের অর্থনৈতিক পুরোপুরি নিঃস্ব, নতুন করে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো আর্থিক বা সামরিক শক্তি কারোরই আর অবশিষ্ট নেই, তখন তারা জাতিসংঘের ৫৯৮ নম্বর রেজলিউশনের অধীনে একটি যুদ্ধবিরতি, মানে ওই ইউএন ব্রোকার্ড সিজ ফায়ার মেনে নিতে বাধ্য হয়। সোর্সগুলোতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির একটি মন্তব্য কোট করা আছে, যেখানে তিনি এই যুদ্ধবিরতি মেনে নেওয়াকে বিষের পেয়ালা পান করার সাথে তুলনা করেছিলেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, কারণ এই ৮ বছর পর যখন চূড়ান্ত হিসাবটা করা হলো, তখন দেখা গেল দুই পক্ষের হাতে আসলে কিছুই অবশিষ্ট নেই। কেউ জেতেনি। না, কেউই প্রকৃত বিজয়ী হতে পারেনি। ইরাক যে খোজেস্তান প্রদেশ দখল করার জন্য এত বড় সামরিক অভিযান শুরু করেছিল, তার ১ ইঞ্চি ভূখণ্ডও তারা ধরে রাখতে পারেনি। আর ইরান যে সাদ্দাম হোসেনের পতন ঘটানোর স্বপ্ন নিয়ে বছর পর বছর তরুণদের রণাঙ্গনে পাঠিয়েছিল, সাদ্দাম তখনও বাগদাদের ক্ষমতায় বহাল তবিয়তে বসে আছেন। আর এর মাঝখানে প্রায় ১০ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। দুই দেশের হাজার হাজার কোটি ডলারের অবকাঠামো ধ্বংস হয়েছে। ক্ষমতার দম্ভ কিভাবে উভয় দেশের জন্যই আত্মঘাতী হয়ে উঠেছিল, এটাই তার প্রমাণ। সামরিক ইতিহাস বা ভূ রাজনীতির পাতাগুলো হয়তো কেবল জয় পরাজয়ের হিসাব খোঁজে, কিন্তু এই সোর্সগুলো আমাদের সামনে যে বাস্তব চিত্রটা তুলে ধরে, তা হলো এই যুদ্ধে কেউই জেতেনি, কেবল দুই দেশের সাধারণ মানুষ পরাজিত হয়েছে। এই পুরো সংঘাতটি আমাদের দেখায় যে কিভাবে রাষ্ট্রনেতাদের মনস্তাত্ত্বিক ভীতি, ভূ রাজনৈতিক ভ্রান্তি এবং প্রতিপক্ষকে দুর্বল ভাবার অহংকার পুরো একটা অঞ্চলকে কয়েক দশকের জন্য পিছিয়ে দিতে পারে। রাসায়নিক অস্ত্রের ব্যবহার থেকে শুরু করে অর্থনৈতিক অবরুদ্ধতা, সবকিছুই ছিল সামরিক ব্যর্থতাকে ঢাকার এক মরিয়া এবং অমানবিক চেষ্টা। একেবারে, যুদ্ধ কখনো কোনো সমাধান হতে পারে না, এটি শুধু ধ্বংস এবং অবর্ণনীয় কষ্ট নিয়ে আসে। আর এই ডিক্লাসিফাইড সোর্সগুলো এবং পুরো ৮ বছরের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করার পর আজকের আলোচনার শেষে যে বিষয়টা সবচেয়ে বড় ঐতিহাসিক পরিহাস হিসাবে চোখে পড়ছে, সেটা বলে শেষ করতে চাই। বলুন। সাদ্দাম হোসেন এই যুদ্ধটা শুরু করেছিলেন মূলত ইরানের সদ্য জন্ম নেওয়া ইসলামী প্রজাতন্ত্র এবং তাদের বিপ্লবকে ধ্বংস করে দেওয়ার জন্য। তিনি ভেবেছিলেন একটা ধাক্কা দিলেই ইরানের শাসন ব্যবস্থা তাসের ভরের মতো ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটা। হ্যাঁ, একটি সদ্য বিপ্লব পার হওয়া, নিজেদের ভেতরে রাজনৈতিক কোন্দল এবং বিশৃঙ্খলায় ভুগতে থাকা শাসন ব্যবস্থাকে নিজেদের দেশে নিরঙ্কুশ ক্ষমতা সুসংহত করার জন্য সাদ্দাম হোসেন এক নিখুঁত বহিঃশত্রু উপহার দিলেন। ইন্টারেস্টিং। সাদ্দামের এই আক্রমণ না হলে হয়তো ইরানের ভেতরের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভেদ তাদের দুর্বল করে দিত। কিন্তু ৮ বছরের এই যুদ্ধ ইরানের সাধারণ মানুষকে অস্তিত্ব রক্ষার তাগিদে নতুন সরকারের অধীনে ঐক্যবদ্ধ হতে বাধ্য করেছিল। মানে যেটাকে ধ্বংস করতে চাইলেন, সেটাই শক্তিশালী হয়ে গেল। যে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সাদ্দাম এত বড় যুদ্ধ শুরু করলেন, সেই যুদ্ধই মূলত ইরানের বর্তমান রাষ্ট্র কাঠামোকে টিকে থাকার সবচেয়ে শক্ত ভিত্তিটা তৈরি করে দিয়ে গেল। ইতিহাসের হিসাব নিকেশ কতটা অপ্রত্যাশিত হতে পারে, এটি তারই এক জ্বলন্ত প্রমাণ। আসলেই ভাবার মতো বিষয়। আর পডকাস্ট, মানে আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য। যখন একটি যুদ্ধ কোনো বিজয়ী ছাড়াই শেষ হয় এবং পেছনে ফেলে যায় কেবল ধ্বংসস্তূপ, তখন একটি গোটা প্রজন্মের সেই মানসিক আঘাত বা ট্রমা কাটিয়ে উঠতে ঠিক কত শতকের প্রয়োজন হয়? খুব গভীর একটা প্রশ্ন। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো সোর্স আর নতুন